প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি ত্বকের একটি জটিল রোগ সোরিয়াসিস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। অধ্যাপক মোহাম্মদ রেজা বিন জায়েদ ১৯৬২ সালের অক্টোবর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ও ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কিন স্কোয়ারের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ এবং দর্শকদেরও শুভেচ্ছা জানাই। স্যার, সোরিয়াসিস একটি ত্বকের রোগ। তো শুরুতে একটু জানতে চাইবো যে সোরিয়াসিসটি আসলে কি? আসলে মূলত চর্মরোগ, দেখতে কিছুটা উঁচু এবং লালচে, সাথে খুশকি বা চামড়া যে মরা যে অংশ থাকে সেটা ওটার উপরিভাগে থাকে। এটা যে কোনো আকারে হতে পারে, ছোট আকার থেকে বড় আকার হতে পারে, নির্দিষ্ট জায়গায় হয়ে থাকে এবং সব জায়গায় প্রায়ই দেখা যায় যে সব জায়গায় হতে পারে। মাথায় বলেন, ত্বকে বলেন, যে কোনো জায়গায় ত্বকে, এমনকি নখেও পর্যন্ত হয়। আচ্ছা। তাই মূল কথা, সোরিয়াসিস হচ্ছে একটা ক্রনিক অসুখ, দীর্ঘমেয়াদী অসুখ, যার হয় সারা জীবনই এই রোগে ভুগতে হয়। কম বেশি, কোনো সময় বেশি হয়, কোনো সময় নিয়ন্ত্রণে থাকে, কোনো সময় একেবারেই ভালো থাকে। তবে এই রোগটা সবসময় দীর্ঘমেয়াদী হয়ে থাকে, একবার হলে সেটি থাকে, কম আর বেশি। একটু জানতে চাইবো কারণ বা কোনো ফ্যাক্টর কি এতে কাজ করে কিনা? হ্যাঁ, এই রোগের বিশেষ কারণগুলো আগে জানা ছিল না, এখন কিছুটা। জেনেটিক ফ্যাক্টর একটা বড় জিনিস, অটো ইমিউনিটি আর একটা জিনিস। অটো ইমিউনিটি বলতে যে স্বয়ংক্রিয়ভাবে আমাদের কোষের বিরুদ্ধে কিছু প্রতিক্রিয়া চলে, এই প্রতিক্রিয়ার কারণে সোরিয়াসিস হয়, বিশেষত ত্বকের কোষের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া, এবং এই প্রতিক্রিয়ার কারণে সোরিয়াসিস হয়। আর অন্যান্য অনেক কিছুই আছে, তার ভিতরে হচ্ছে যে সোরিয়াসিসের বংশগত কারণ। অনেক সময় বংশগতভাবে সোরিয়াসিস হতে পারে একজন থেকে আরেকজনের বংশে। অথবা কতগুলো ফ্যাক্টর আছে, যেসব ফ্যাক্টর থাকলে সোরিয়াসিস হয়ে যেতে পারে। যেমন হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বা মানসিক চাপগ্রস্ত, শারীরিক চাপগ্রস্ততে হতে পারে, অথবা যদি সে চলাফেরার ভিতরে যেমন কিছু ঔষধের কারণে এটা বাড়তে পারে। যেমন হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ, বেটা ব্লকার ওষুধ যারা খায়, সোরিয়াসিস থাকা অবস্থায় সে এটা বৃদ্ধি পেয়ে থাকে। এসব আর কি অনেক কারণই আছে। আচ্ছা, তো যাদের এই জাতীয় ত্বকের রোগ বা সোরিয়াসিসটি হয়, শুরুর দিকে প্রাথমিকভাবে কোন কোন লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায় এবং কখন তারা আসলে ডাক্তারের কাছে যাবে? আসলে ওই যেভাবে শুরু, যে আমি আগেই বলেছি, শরীরে যে কোনো জায়গায় হতে পারে, সেটা মাথায় বলেন, শরীরে বলেন, এমনকি পায়ের তলা, হাতের তালুতে অথবা নখেও হতে পারে। তো এটা শুরু হয় লালচে একটা ফুসকুড়ি নিয়ে, এটা উঁচু অনেকটা, দানা থেকে আরম্ভ করে বড় আকারে হতে পারে, এবং এটার সাথে সাথে ত্বকের যে খুশকির মতো যে ত্বকে যে মরা চামড়া, ওটার উপরে বসে থাকতে পারে। তাই সোরিয়াসিসের লক্ষণগুলোর ভিতরে একটা বেশিভাবে দেখা যায়, সেটা হচ্ছে ত্বকের উপরে খুশকির মতো হয়ে যাওয়া এবং লালচে ভাব হয়ে যাওয়া। তো এইভাবে আসলে প্রথমে শুরু হয়, এবং তারপরে এটা এক জায়গায় স্থির থাকতে পারে অনেক দিন, অথবা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, এটা নির্ভর করবে তার ত্বকের সোরিয়াসিসের কোন জাতীয়, কি ধরনের সোরিয়াসিস, তার উপর নির্ভর করে। সেটি কি বের করা যায় যে আসলে কোন ধরনের সোরিয়াসিস হয়েছে? হ্যাঁ, অনেক সময় এটা আমরা সাধারণত বলি লোকালাইজড সোরিয়াসিস, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় দীর্ঘমেয়াদীভাবে থাকবে। সাধারণত দেখা যায় হাঁটু এবং কোনোই, এইসব জায়গায় দীর্ঘমেয়াদী থাকে অনেকেরই, এবং পায়ের যে ভাঁজটাতেও থাকে।
এটা অনেক সময় দেখা যায় যারা বেশিক্ষণ হাঁটু ভাঁজ করে বসে থাকে, বিশেষ করে নামাজের সময় বা এরকম বসার কারণে ওখানে চাপ পড়ে ঘষা লেগে আস্তে আস্তে ওই জিনিসটা হতে থাকে। এটা আমি বলছিলাম যে নির্দিষ্ট জায়গায় স্থায়ী থাকে, এরকম সোরিয়াসিসের সংখ্যাই সবচেয়ে বেশি, কিন্তু কোনো কোনো সময় এটা ব্যাপ্তি লাভ করে এবং সমস্ত শরীরেও হয়ে যেতে পারে। এটাকে আমরা জেনারেলাইজ সোরিয়াসিস বলি সাধারণত। আচ্ছা, তো চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার বিষয়গুলো কি এই ধরনের উপর ডিপেন্ড করছে কিনা? নিঃসন্দেহে, কারণ হচ্ছে সোরিয়াসিসের আমাদের ঔষধের প্রোটোকল বা দেওয়ার যে নিয়ম, সেটা হচ্ছে যে লাগানোর ওষুধ দিয়ে শুরু করি, আমরা আস্তে আস্তে খাওয়ার ওষুধের দিকে যাই। মাঝখানে একটা প্রক্রিয়া আছে আল্ট্রাভায়োলেট রে থেরাপি, অর্থাৎ আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি এক ধরনের রশ্মি মেশিনের মাধ্যমে সোরিয়াসিসে প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়। তা আমি বলছিলাম যে লাগানোর ওষুধ দিয়ে শুরু এবং শেষ খাওয়ার ওষুধ, মাঝখানে আল্ট্রাভায়োলেট লাইট এরও এক স্কোপ আছে। তবে আপনি যেটি বলছিলেন যে শেষ হচ্ছে খাওয়ার ওষুধ দিয়ে, তার মানে এটি শুনে কিন্তু আবার আমাদের দর্শকরা ভীত হয়ে যেতে পারেন যে এটি যে কোনো লাইফ থ্রেটেনিং অসুখ নয়, সেটিও তো অবশ্যই মনে রাখতে হবে। বটে, কারণ হচ্ছে যে লাইফ থ্রেটেনিং অবশ্যই নয় এবং এটা 90% খেতে, কিন্তু তারপরও কিছু পার্সেন্টেজ আছে যে এগুলো মডারেট সোরিয়াসিস বলে, ওটা একটু ভোগান্তি বেশি হয়। আচ্ছা, এবং খুবই স্বল্পতম 1% হয়, কোনো সময় সোরিয়াসিস লাইফ থ্রেটেনিংও হতে পারে। আচ্ছা, জি, সেটি খুব কম করে হলেও হতে পারে। জি, আচ্ছা। তো সাধারণত আপনি যেটি বলছিলেন যে শুরু করবেন হচ্ছে টপিক্যাল ওষুধ দিয়ে, এবং তাহলে রোগীদেরকে আপনারা কিভাবে এই প্রক্রিয়াটি চালু রাখেন বা ফলো আপের মাধ্যমে আপনারা কি দেখেন? আসলে সোরিয়াসিসের ব্যাপ্তি কতটুকু দেখি নেই, যদি অল্প জায়গায় দীর্ঘস্থায়ী বোঝা যায় তাহলে লাগানো ওষুধ দিয়ে ওটা নিয়ন্ত্রণ করা সহজ হবে বা বুদ্ধিমানের কাজ হবে। তবে যখন এটা সীমা পেরিয়ে সমস্ত শরীরে হচ্ছে, মাথার চুলের ভিতরেও হচ্ছে, পায়ের নিচেও হচ্ছে, হাতের তালুতেও হচ্ছে, এমনকি আনইউজুয়ালি ভাঁজ ভাঁজ জায়গায়ও হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে লাগানো ওষুধের স্কোপটা কমে আসে এবং তখন হয়তোবা খাওয়ার ওষুধেও যেতে হয়। তো এগুলো লক্ষণীয়। আসলে সোরিয়াসিসের রোগের ব্যাপ্তির উপর নির্ভর করেই আমরা চিকিৎসা করে থাকি। আচ্ছা, তো জটিলতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কারণ আপনি এর মধ্যে বলে দিলেন যে খুব অল্প করে হলেও কিছুটা ঝুঁকি রয়েছে। এছাড়া আর কি ধরনের জটিলতা রয়েছে যদি সঠিক সময়ে চিকিৎসাটা করা না হয়? জি, ওই যে আমি বলছিলাম 1% হলেও জটিলতার কারণেই একটু জীবনের ঝুঁকি হয়ে যায়। আসলে জটিলতা জয়েন্টে, অর্থাৎ অস্থি সন্ধিগুলোতে, এটাকে আমরা সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি বলি। এইখানে যখন সোরিয়াসিসের কারণে এই সাইড ইফেক্টটা বা এই অ্যাসোসিয়েটেড ডিজিজটা হয় আর্থ্রোপ্যাথি, তখন মানুষের চলাফেরায় সীমাবদ্ধতা আসে, লিমিটেশন হয় এবং মানুষ অনেকটাই চলাফেরা করতে পারে না, এমন অবস্থাও দাঁড়ায়। তবে আরও কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে যেটার কারণে সোরিয়াসিসের ঝুঁকি বেড়ে যায়। সেগুলো হচ্ছে লিম্ফোমা নামে এক ধরনের ক্যান্সার। এই ক্যান্সার সোরিয়াসিস রোগীদের একটু বেশি হওয়ার প্রবণতা থাকে। চিকিৎসা বিজ্ঞানে এই গবেষণায় দেখা গেছে সোরিয়াটিক রোগীদের লিম্ফোমা বেশি হয়। সেরকম ক্রনস ডিজিজ নামে আরেকটি ডিজিজ অন্ত্রে হয়, সেটাও সোরিয়াসিসের কারণে এর ইনসিডেন্স বা ব্যাপকতা বাড়তে পারে। সেটি কি শুধু চিকিৎসা যদি না করা হয় সেক্ষেত্রে, নাকি চিকিৎসা চলাকালীন অবস্থাতেও হওয়ার ঝুঁকি বেশি থাকে? আসলে সোরিয়াসিসের যে ব্যাপ্তি, এই ব্যাপ্তির উপরেই নির্ভর করে। যখনই বাড়তে থাকে তখনই অন্যান্য জটিলতাগুলো আসে। আপনার এই জটিলতা
সোরিয়াসিসের ব্যাপ্তির উপরেই নির্ভর করবে। আচ্ছা, তো সেটি বোঝার উপায় কি? যখন কোনো জটিলতা, আপনি যেটি লিম্ফোমার কথা বলছিলেন, তো এরকম কিছু জটিল রোগ যাতে আগে থেকেই ধরা পড়ে বা প্রতিরোধের কোনো বিষয় যদি থাকে, সেটি ধরার আসলে উপায় কি? কিছু সন্দেহ রোগী নিজেই করতে পারবে, এবং সে সন্দেহগুলো যেমন লিম্ফোমা বলছিলেন, ক্রনস ডিজিজ বলছিলেন, তাহলে অন্ত্রে কিছু উপসর্গ আসে, অতিরিক্ত মাঝে মধ্যে পাতলা পায়খানা হতে পারে, রক্ত থাকতে পারে পায়খানায়, বা পেটে ব্যথা হতে পারে, ক্রনস ডিজিজের নমুনা, এরকম বিভিন্ন উপসর্গ আসতে পারে। তবে রোগীকে সন্দেহ করতে হবে তখনই যখন তার নিজের ত্বকের সোরিয়াসিসের সীমাবদ্ধতা পেরিয়ে জেনারেলাইজ সমস্ত শরীরে ছেয়ে ফেলছে, তখনই কিন্তু সন্দেহটা শুরু করতে হবে, এবং অন্য জায়গায় কোনো উপসর্গ আছে কিনা, যেমনটি বললাম আমি যে অন্ত্রের উপসর্গগুলো আছে কিনা বা হাড়ের ব্যথাগুলো আসছে কিনা, সেগুলোর উপরে নির্ভর করে। আসলে এই রোগটিকে প্রতিরোধের আসলে তেমন কোনো উপায় নেই, কিন্তু যদি হয়ে যায় সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সেটি অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই জাতীয় জটিলতাগুলো যাতে খুব সহজেই কাবু করতে না পারে সেটিকে মাথায় রাখতে হবে, এবং সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে। স্যার, অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ত্বকের একটি জটিল সমস্যা সোরিয়াসিস, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো আর্মসের যে মুভমেন্টটা, সেটা হচ্ছে গতদিন যেটা দেখেছিলাম সেটাই হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স। এটাও আমরা দেখাবো সুপারসেটের মাধ্যমে। এটার যেটা একটা কম্বিনেশন থাকবে, কম্বিনেশনটা এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল শেপ এবং ভাস্কুলারিটি। এবার যেটা থাকবে শেপ এবং মাস্কুলারিটি, এই দুইটা আমরা একটু কম্বাইন করব। যেহেতু আমরা ম্যাক্সিমাম এটা নিতে পারি হচ্ছে ট্রাইসেপে, যখন ট্রাইসেপে চলে যাবো আমরা মাস্কুলারিটির জন্য, এবং বাইসেপে আমরা চলে যাব শেপিংয়ের জন্য, এবং পুরো মুভমেন্টটাই হবে কিন্তু সুপারসেটের মাধ্যমে। এখন দেখুন যে কীভাবে আমরা মুভমেন্টটা করবো। ওকে, প্রথমে আপনারা যে জিনিসটা করবেন, আগে আমরা দেখেছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা বলি প্রিচার হ্যামার কার্ল। ওকে, প্রিচার হ্যামার কার্লের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার বাইসেপটাকে হিট করবে, আপনার বাইসেপের যে লং হেডটা বাড়াবে, মানে বাইসেপটাকে লম্বা করবে। আর এছাড়া এর সাথে সেকেন্ডারি যে জিনিসটা করবে, আপনার যে ফোরআর্মসের যে ব্রাকালি মাসলটা, যেটা ফোরআর্মসের সামনের সাইডে যে মাসলটা, সেটার মানে শেপটা খুব ভালোভাবে আসবে, এবং সেটা আবার ভ্যাসকুলারিটিরও খুব হবে, শেপিং হবে। এবং সেম জিনিস এর আগে আমরা বলেছিলাম যে এটা রিপিটেশনটা আপনি হাই করবেন, যেটা বলেছিলাম 25। ঠিক সেম আপনি ট্রাই করবেন যে 25 রিপিটেশনটা মারবেন। এইটা যখন করবেন শেষ করে সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনি ক্লোজ গ্রিপে। এর আগে আমরা দেখেছিলাম কীভাবে মারবেন এইটা ক্লোজ গ্রিপটা। আপনি নর্মাল যে এইটা মারতেন, বেঞ্চ প্রেসটা মারতেন, সেটা হচ্ছে আপনার একটু ন্যারো গ্রিপ করবেন। ন্যারো গ্রিপ বলতে আমরা বুঝি শোল্ডারের ভিতরে, যাদের ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে তারা পুরোপুরি ধরতে পারে, ক্লোজ করে ধরতে পারে। যাদের ওই পরিমাণ নেই, ফ্লেক্সিবিলিটি নেই, তারা জাস্ট আপনার শোল্ডার যে এটা থাকে, ওয়েটটা থাকে, তার ভিতরে গিয়ে ঢুকাবেন, তাহলে আপনার ন্যারো গ্রিপ হয়ে যাবে। এবং এখানে সেম অন্যান্য ইয়ের মতো জিনিসটা করবেন না যে আপনি খুব ওয়েটটা নেবেন হেভি এবং রিপিটেশন কম মারবেন, তা না। ধরুন আপনি ওয়েটটাকে কমাবেন, কিন্তু রিপিটেশনটা আপনি অ্যাটলিস্ট 25 মারবেন। ওকে, তার মানে কি, এই যে এটার সাথে যে জিনিসটা থাকলো কম্বিনেশন, সেটা হচ্ছে প্রিচার হ্যামার কার্ল, এবং তার সাথে হচ্ছে ক্লোজ গ্রিপ। হ্যামার কার্লের মাধ্যমে যে জিনিসটা হবে আপনার বাইসেপের শেপিংটা হবে, এবং ক্লোজ গ্রিপের মাধ্যমে যে জিনিসটা হবে আপনার হাতের ম্যাসিভনেসটা বাড়বে। এটা হচ্ছে সুপারসেটের সেকেন্ড প্রোগ্রাম। আমরা নেক্সট দিন হচ্ছে সুপারসেট থার্ড প্রোগ্রামটা দেখাবো, সেটা দিয়ে আমরা ক্লোজ ডাউন করবো। কারণ কি ওইটা এরকম মানে 3টা সুপারসেট মিলে যদি আপনি এক্সারসাইজটা করেন, তাহলে আপনার হাতের মাসলটা যে জিনিসটা হচ্ছিল না, ইম্প্রুভমেন্টটা হচ্ছিল না, একটা জায়গায় যে ফিক্সড হয়ে গেছিলো, ওই ইম্প্রুভমেন্টের ব্যারিয়ারটা একটু খুলে যাবে। প্রিয় দর্শক, হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে প্রচণ্ড পেটে ব্যথা। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে ঘরে বসে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। পেটে ব্যথা একটি দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা, এবং আমরা অনেকেই এতে আক্রান্ত হয়ে থাকি। তো পেটে ব্যথা হলে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এবং পেটে ব্যথার ধরন অনুযায়ী এবং পেটের কোন জায়গায় এটি রয়েছে তার উপরে ভিত্তি করে চিকিৎসা পরিবর্তন হয়ে থাকে, আমরা চিকিৎসা দিয়ে থাকি। যেমন আমাদের কিছু সাধারণ পেটে ব্যথার কারণ হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা। এছাড়া কারো ক্ষেত্রে গলস্টোন হলে, কারো কিডনিতে স্টোন হলে, কিংবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলেও পেটে ব্যথা হতে পারে। কারো মূত্রনালীর বা মূত্রাশয় ইনফেকশনের কারণে পেটে ব্যথা হতে পারে। সাধারণ কিছু বিষয় আমরা যদি লক্ষ্য রাখি, যেমন অ্যাসিডিটি ব্যথাটা হয়
পেটের উপরের দিকে, এবং গলস্টোনের ব্যথা হয় পেটের উপরে ডান পাশে পাঁজরের নিচে, এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় পেটের ডান দিকে নিচের দিকে, এবং মূত্রাশয়ের ব্যথাটি হয় পেটের নিচের দিকে। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আসলে ব্যথাটি কী কারণে হচ্ছে। আমাদের যদি অ্যাসিডিটি সমস্যা থেকে থাকে, যেটি আমাদের একটি অতি সাধারণ সমস্যা, সেক্ষেত্রে আমরা সাথে সাথে একটি অ্যাসিডিটির ওষুধ, গ্যাস্ট্রিকের জন্য একটি ওষুধ আমরা যেটা খাই সেটা খেয়ে নেব, এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে আসলে সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সেটির উপশম হচ্ছে কিনা। সাথে যদি বমি থাকে কিংবা পেটের ব্যথা যদি তীব্রভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে, এবং যদি সেটি ভিন্ন কোনো জায়গায় হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের যারা ব্যক্তিগত চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করব, অথবা নিকটস্থ যে কোনো হসপিটালে চিকিৎসার জন্য যাব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। সোয়াইন ফ্লুর ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে, তাই হাঁচি কিংবা কাশির সময় মুখে রুমাল দিন। অন্যকে সোয়াইন ফ্লু মুক্ত রাখতে সহায়তা করুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানতে চান কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: জন্মগত হৃদরোগ, এটা এক্স্যাক্টলি কেন হয় এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায় না বা বের করা যায় না। তারপরেও অনেকগুলো কারণ আছে যার কারণে এটা হতে পারে। হ্যাঁ, যেমন মায়ের যদি কোনো গর্ভাবস্থায় কোনো ইনফেকশন হয়, বিশেষ করে প্রথম 3 মাসে যদি রুবেলা নামক একটা ভাইরাস আছে সেটা দিয়ে যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে এই জন্মগত ত্রুটি থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়া মায়ের যদি কোনো অসুখ থাকে, যেমন ডায়াবেটিস, এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে তাহলে জন্মগত হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এছাড়া কিছু কনজেনিটাল ডিজিজ আছে, জেনেটিক ডিজিজ, আমরা যেমন ডাউন সিনড্রোম, মারফেন সিনড্রোম বা টার্নার সিনড্রোম, এগুলোর সাথে হার্টের এই ত্রুটিগুলো অ্যাসোসিয়েটেড থাকে। এছাড়া পুষ্টি আসলে পুষ্টির সাথে সরাসরি রিলেটেড না, হ্যাঁ, তবে অপুষ্টিতে যদি মা ভুগে, ঠিকমতো যদি না খায়, সেক্ষেত্রে বাড়তে পারে, কিন্তু এটা আসলে এখনও কনফার্ম করা যায় নাই। আর মেইন ব্যাপার হলো যদি, হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম, যদি মা কোনো ড্রাগ খায়, বিশেষ করে প্রথম 3 মাসে, সেক্ষেত্রে টেরাটোজেনিক ড্রাগ যদি হয়, অর্থাৎ এমন কোনো ওষুধ যেটা বাচ্চার ক্ষতি করতে পারে, সেই ধরনের ওষুধ যদি খায়, সেক্ষেত্রেও এই জন্মগত হৃদরোগ নিয়ে শিশু জন্মগ্রহণ করতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।